খেলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগের। বলছিলাম না যে আওয়ামী লীগের খেলা শুরু হয়ে যাবে, বেধর পেটান পেটায় ছাত্রলীগ আপনার সমন্বয়কদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী নেতাদের। কি ঠিক আছে? দারুণ খুশি হয়েছি, একদম পারফেক্ট। শেখ হাসিনা একটা কথা বলছে যে আর নয় প্রতিবাদ, এখন হবে প্রতিরোধ। এই কর্মীদের কিন্তু সেনাবাহিনীও সাপোর্ট দেয় এবং সেনাপ্রধানও বলে, আপনারা দেখতে পারবেন, দেখেন তারা কি তাণ্ডব চালাচ্ছে এবং রাজপথের মধ্যে এই সমন্বয়কদেরকে এই অবস্থা করে আপনারা দেখতে পারবেন সর্বশেষ কি হচ্ছে এখানে। যারা হামলা করেছে তাদের ছবি জাতির কাছে স্পষ্ট, যারা উপরে হামলা চালিয়েছে তাদের ছবি সবার সামনে স্পষ্ট, কিন্তু আমরা দেখছি তাদেরকে কোনোভাবে সেফ এক্সিট দেওয়ার জন্য ট্যাগিং ব্লেমিং গেম শুরু হয়েছে, যেটি আমাদের গত 1.5 যুগের ফেসিবাদী যে কাঠামো রয়েছে এই কাঠামো রয়েছে সাইক্লিক্যাল যে চর্চাটি অব্যাহত রয়েছে। সার্জিস আলম সহ 45 ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। যত দিন যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি খারাপের থেকে অতি খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে কিভাবে ইউনূসের পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে। ইউনূসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের পতন যাত্রা, পতন ঘন্টা বেজে গেছে। এখন শুধু ওদের পালানের সময়। ওরা কিভাবে পালাবে, কোন পথে পালাবে, কিভাবে সেফ এক্সিট নিবে, এখন শুধু সেটার সময়। ওদের বিদায় ঘন্টা বেজে গেছে, ওদের পতনের ঘন্টা বেজে গেছে। বাংলাদেশের ইতিহাস যদি কোনোদিন লেখা হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাকে কিভাবে লেখা হবে বলুন তো? মানে ঠিক কিভাবে আখ্যায়িত করা হবে মোহাম্মদ ইউনূসের এই সময়কালটাকে? মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি ব্যর্থ এবং নিকৃষ্টতম শাসক হিসাবে চিহ্নিত করবে। হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদদের আগামী প্ল্যান কি, এটা নিয়েই দিন দিন কৌতূহল বাড়ছে। সার্জিস আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহর উপর প্রতিনিয়তই ষড়যন্ত্র চলে। এখন নতুন একটি ষড়যন্ত্রের শিকার হয় তারা। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন দেশের বর্তমান পরিস্থিতি। দেশের মধ্যে অনেক আন্দোলন হচ্ছে এবং রাজপথের মধ্যে অনেক তাণ্ডব চলতেছে। এই তাণ্ডবের মধ্যখানেই সমন্বয়ক সার্জিস, হাসনাত এবং আরও অনেককেই ফালানো হয়। এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলো আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন। সর্বশেষ সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহকে কী করা হয়, অন্যদিকে সেনাপ্রধানও কিন্তু একটা সিদ্ধান্ত নেন এবং পরিকল্পনার সাথে যুক্ত হন। বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বাংলাদেশকে সবসময় রক্ষা করে আসছে, এখনও ঠিক তেমনটাই করে। দর্শক শ্রোতা, সব কিছু আপনাদেরকে ধারাবাহিকলি দেখাবো এই ভিডিওর মূল বিষয়বস্তুগুলা, এবং আপনাদের জন্য আমি যেই ইম্পর্টেন্ট নিউজগুলা রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এইখানে এবং ভিডিও শেষে আমাদের মন্তব্য করি। এই যে বলছিলাম না যে আওয়ামী লীগের খেলা শুরু হয়ে যাবে, বেধর পেটান পেটায় ছাত্রলীগ আপনার সমন্বয়কদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী নেতাদের। কি ঠিক আছে? দারুণ খুশি হয়েছি, একদম পারফেক্ট। শেখ হাসিনা একটা কথা বলছে যে আর নয় প্রতিবাদ, এখন হবে প্রতিরোধ। কি শেখ হাসিনার এই কথা বাস্তবায়ন প্রতিনিয়ত হতেই চলতেছে, আরো হবে। ক্যাম্পে থেকে বের করে দিচ্ছে, আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগের যে শিক্ষার্থী আছে এদেরকে তারা বের করে দিচ্ছে। পেটাবে না? অবশ্যই পেটাবে। এতদিন তো তোমরা পেটাইছো, যেখানেই আওয়ামী লীগ পাইছো সেখানেই তোমরা পেটাইছো, তো এখনই তো পিটানি খাইবাই, সামনে আরো খাইবা। আওয়ামী লীগের কাজ শুরু হয়ে গেছে। শেখ হাসিনার একটা বক্তব্য দেখছেন কত পাওয়ার, মানে তিনি ভারত থেকে অনলাইনে একটা বক্তব্য যে আর নয় প্রতিবাদ, এখন হবে প্রতিরোধ। বুঝতে পারেন মানে একটা বক্তব্যর কত পাওয়ার, কত ওয়েট, কত ওয়েট নিতে পারতেছেন। একে একে কি সবাই পিটানি খাইতেছেন, আরো পিটানি খাইবেন। আপনাদের হাড্ডি ভাইঙ্গা মনে করেন ঘুরা করে দেবে একদম ছাত্রলীগ, আরো খাইবেন। ক্যাম্পে থেকে বের করে দেন, তাই না? আওয়ামী লীগের উপর দখলবাজিতা করেন। এখন কেন আপনার হাত পা ধরেন? এদেরকে উপরে ফেলে দিতে হবে, এদেরকে শেষ করে দিতে হবে, এদেরকে কঠিনভাবে শায়েস্তা করতে হবে। পারবেন কঠিনভাবে শায়েস্তা করার? আপনাদেরকে যে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা মনে করেন ছাত্রলীগ খুব ভালোভাবেই জানে। দেখতেছেন, এটাই হচ্ছে তার প্রমাণ। মানে বর্তমান বাংলাদেশ জুড়ে সম্পূর্ণ মনে করেন আপনাদের দখলে, তারপরও ক্যাম্পে ঢুকে আপনাদেরকে ঘন দোলাই দিল। কিভাবে পেটাইলো, কিভাবে আপনাদেরকে পেটাইলো। বর্তমান যেখানে আওয়ামী লীগের কোনো অস্তিত্বই নাই বাংলাদেশে, কল্পনা করতে পারেন? একটাবার লজিক্যালি ভাবেন, আওয়ামী লীগের তো কোনো অস্তিত্বই নাই, তারপরও আপনাদের এভাবে মনে করেন বেধরভাবে পেটাইলো, মানে আপনাদের হাড্ডি ভাঙা ফেলাইছে একেবারে। ছাত্রলীগ আপনাদের হাড্ডি ভাঙা ফেলাইছে।
আরো ভাঙবে, আরো ভাঙবে। আপনাদের গলার টোন আরো নামবে, আরো নিচু হবেন আপনারা, আপনারা আরো নিয়ন্ত্রণে আসবেন। কেবল তো খেলা শুরু মাত্র। শেখ হাসিনার একটা বক্তব্য বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে অনুপ্রেরণা হয়ে গেছে। জানেন কি সেটা? যে প্রতিটা ইউনিয়নে, প্রতিটা গ্রাম অঞ্চলে, প্রতিটা জেলা ভিত্তিকে, প্রতিটা ডিস্ট্রিক্টে আপনার বাংলাদেশের ভিতরে আনাচে কানাচে প্রতিটা জায়গায় কমিটি করে তোলো। বুঝতেছেন আপনি? মানে সবাই একত্র হও, বড় একটা আন্দোলন কিংবা বড় একটা ধামাকা আসতেছে বাংলাদেশে অতি দ্রুত। আপনাদের ক্যাম্পে ঢোকে ছাত্রলীগের এখন পর্যন্ত সেই ক্ষমতা আছে, মানে পুলিশ প্রশাসন আপনাদের, ক্ষমতা আপনাদের, সরকার আপনাদের, সমন্বয়ক আপনারা, সবই আপনারা। তারপরও আপনাদের ক্যাম্পে ঢুকে ছাত্রলীগ আপনাদের এভাবে বেধড়ভাবে মনে করেন আপনাদের হাড্ডি ভাঙার ক্ষমতা রাখে। আপনারা কি ভয় পাচ্ছেন না? ভয় করে না আপনাদের? খেলা তো শুরু রে ভাই। কারণ দেখেন লজিক্যালি মিলান, জনগণ আপনাদের, সরকার আপনাদের, সবকিছুই আপনাদের, কিন্তু আপনাদের ঘরে ঢুকে সবার সামনে আপনাদেরকে পেটায় মনে করেন চলে আসে ছাত্রলীগ। এটাই হচ্ছে আওয়ামী লীগের পাওয়ার, এটাই হচ্ছে স্বাধীনতার পাওয়ার, এটাই হচ্ছে স্বাধীনতা যুদ্ধের পাওয়ার, এটাই হচ্ছে স্বাধীনতার রক্তের পাওয়ার। বুঝতে পারতেছেন? সত্যের জয় সবসময় আসে। যার ভিতরে নাকি সততা আছে, যার ভিতরে নাকি বাংলাদেশের রক্ত আছে, যার ভিতরে নাকি স্বাধীনতার রক্ত আছে, সে কখনো ভয় পায় না রাজাকারদের। আপনারা তো হচ্ছেন রাজাকার। এই রাজাকারদেরকে ঘরে ঘরে ঢুকে মনে করেন হাড্ডি ভাঙতে হবে, ঘরে 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 ঢুকে ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। বিএনপি একলা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে তেমন কিছু করতে পারছে না। এই কারণে বিএনপির মিত্রদেরকে সাথে নিয়ে কাউকে দুই একটা সিট দেওয়ার প্রলোভন দেখিয়ে ডক্টর ইউনূস সরকারকে চাপে রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং চাপে রেখে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে চায়, যাতে খুব সহজে কারচুপি করে বেশি শক্তি ব্যবহার করে টাকা পয়সার খেলা দেখি বিএনপি নির্বাচনে জিতে যেতে পারে। বড় ধরনের কোনো সংস্কার আগেই যাতে এই কাজটা করতে পারে এবং জাতীয় নির্বাচনে জেতার পরে ক্ষমতায় এসে ইচ্ছা মতো তাদের স্থানীয় সরকার নির্বাচন বা এগুলোতে তারা জিততে চায়। তো দর্শক, বিএনপি একলা পাচ্ছে না, তার প্রমাণ হচ্ছে একটা নিউজ, মিত্রদেরও পাশে চায় বিএনপি। দেখেন কতদূর নিচে নামতে পারে বিএনপি। তারা যুগপৎ আন্দোলনের প্ল্যাটফর্ম গঠন করেছিল, লিয়াজু কমিটি গঠন করেছে, লিয়াজু কমিটি অনেকবার বৈঠক করেছে, কিন্তু মজার বিষয় হাসিনার বিরুদ্ধে এই লিয়াজু কমিটি এই যুগপৎ কিছুই করতে পারেনি। এমনকি হাসিনার পতন যে আন্দোলনের মধ্য দিয়ে হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সে আন্দোলনের যুগপৎ কোনো কর্মসূচি দেখেছেন আপনি? না। যুগপৎ কর্মসূচি পালন করা হয়েছিল 7 জানুয়ারির আগে বা 7 জানুয়ারি পর্যন্ত, তারপরে তার যুগপথের কিছু ছিল না। এর মানে হাসিনাকে কিচ্ছু করতে পারেনি যুগপৎ, কিন্তু এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে যুগপৎ কাজে লাগাচ্ছে বিএনপি। বিএনপি একলা পারছে না, এই কারণে যুগপথের লিয়াজু কমিটি বৈঠক করছে, মিত্রদের পাশে যাচ্ছে এবং তাদের প্রত্যেককে আশ্বস্ত করছে যে আপনাদেরকে এমপি বানানো হবে, মন্ত্রীও বানানো হবে, আমরা একলা দেশ চালাব না। যুগপথের মিত্র প্রত্যেককে এমপি মন্ত্রী বানানো হবে, প্রত্যেক দল থেকে একজন হলেও গুরুত্বপূর্ণ পদ পদবি দেওয়া হবে, এমপি তো বানানো হবেই, মন্ত্রীও। এভাবে যেই যুগপথ শুরু হয়েছিল হাসিনার বিরুদ্ধে, সেটা কাজে না লেগে এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে, ডক্টর ইউনূসকে চাপে রাখার জন্য বিএনপি তার দল ভারী করার জন্য মিত্রদের পাশে চায়। মিত্র কিসের মিত্র? হাসিনা চলে যাওয়ার পরে এখন মিত্র তো ওই আগের মিত্র থাকার কথা নয়। এই মিত্র কার বিরুদ্ধে? মিত্র হাসিনার বিরুদ্ধে। এখন হাসিনা নাই, আপনি মিত্র কিসের উপর ভিত্তি করে? ডক্টর ইউনূসের বিরুদ্ধে। তাহলে আপনি মিত্র রাজনীতি, জোটের রাজনীতি কেন করবেন? কোন শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। দলটি চায় সরকার নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুক। তাদের দাবি, দেখেন স্থানীয় সরকার নির্বাচন চায় না কেন? কারণ তাহলে তো পেশি শক্তি ব্যবহার করে ভোট চুরি করতে পারবে না, আবার আমরা ক্ষমতার সুবিধা নিয়ে নির্বাচন করতে পারবে না, এবং ক্ষমতাসীন দল মানে আমরা ক্ষমতায়, আমাদেরকে চেয়ারম্যান মেম্বার বানাও, উন্নয়ন করে দিতে পারবো, এই কথা বলে তো প্রতারণা করতে পারবে না। এই কারণে নির্দলীয় সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না। মানে বিএনপির উদ্দেশ্য একেবারেই খারাপ, কারচুপি করার উদ্দেশ্য। দলটি চায় সরকার দ্রুত নির্বাচনের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম
শেষ করে দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুক। তাদের দাবি, পতিত ফেসিবাদী ও তাদের দোসররা চলমান নানা ষড়যন্ত্র মোকাবেলা নির্বাচিত সরকার বিকল্প নেই। এটা একেবারে ভুয়া দাবি। নির্বাচিত সরকারের সাথে ষড়যন্ত্র মোকাবেলা কোনো সম্পর্ক নেই। আপনি এখন মোকাবেলা করেন ষড়যন্ত্র, সমস্যা কি? এই দাবিতে সভা সেমিনার সহ নানাভাবে সোচ্চার রয়েছে দলটি। সরকার দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে আগামী ফেব্রুয়ারি মার্চ নাগাদ কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা রয়েছে দলটির। এবং এই কর্মসূচিতে বিএনপি একলা নামতে সাহস পাচ্ছে না, জানে যে একলা কিছু করতে পারছে না। এখানে তাদের মিত্রদের সেই যুগপথকে এখন কাজে লাগাচ্ছে। আপনি চিন্তা করেছেন? এই যুগপথ হাসিনার বিরুদ্ধে নয়, ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে যুগপথ। বিএনপি এখন দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে ফেসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের শরিক সমমনা দল জোটগুলো পাশে চায় এবং তাদেরকে প্রলোভন যা দেওয়ার অনেককে চিঠিমিটি দিয়ে ম্যানেজ করেছে। দলের প্রত্যাশা, সভা সেমিনার মানববন্ধনের মতো কর্মসূচিতে জোট শরিকরাও সোচ্চার হোক। গত শুক্রবার দুপুরে রাজধানীতে জাতীয়তাবাদী সমমনা জোট নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে এই বিষয়টি তুলে ধরা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। এর মানে সেই পুরনো যুগপথ, পুরনো আন্দোলন, পুরনো ধারায় আন্দোলনে যেতে যাচ্ছে বিএনপি। স্থানীয় সরকার নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচনে যেতে যাচ্ছে না, মানববন্ধন করতে যাচ্ছে। ইউনূসের পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে। ইউনূসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের পতন যাত্রা, পতন ঘণ্টা বেজে গেছে। এখন শুধু ওদের পালানের সময়। ওরা কিভাবে পালাবে, কোন পথে পালাবে, কিভাবে সেফ এক্সিট নিবে, এখন শুধু সেটার সময়। ওদের বিদায় ঘণ্টা বেজে গেছে, ওদের পতনের ঘণ্টা বেজে গেছে। কিভাবে বেজে গেছে আপনি দেখেন যে প্রথম আপনারা চিন্তা করে দেখুন, যখন 5ই আগস্টের পরে এই ছাত্ররা, এই সমন্বয়করা যখন প্রধান বিচারপতিকে অপসারণ করার জন্য ডাক দিয়েছিল শহীদ মিনারে, তখন তাদের ডাকে হাজার হাজার স্টুডেন্ট গিয়েছিল, গিয়ে ওখান থেকে একটা সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রধান বিচারপতিকে অপসারণ করে দেয় জোরপূর্বকভাবে। একই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের শিক্ষকদেরকে অপমান অপদস্থ করে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে পদত্যাগ করানো হয়। কিন্তু এর কিছুদিন পরেই বাংলাদেশের ছাত্র জনতা, বিশেষ করে ছাত্ররা যখন বুঝতে পেরেছে যে এই সমন্বয়করা আমাদের সাথে প্রতারণা করেছে, এই সমন্বয়করা আমাদের সাথে প্রতারণা করে একটি রাষ্ট্র ধ্বংস করেছে, একটি দেশ ধ্বংস করেছে, একটি সমাজ ধ্বংস করেছে, তখন এই ছাত্ররা এবং জনতা কেউ তাদের পাশে আর থাকেনি। পরবর্তীতে যেটা হলো যে তারা রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ডাক দিল। তারা যখন রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ডাক দিল, তখন তাদের ডাকে কিন্তু কেউ সাড়া দেয়নি এবং তারা বলেছে যে রাষ্ট্রপতিকে আলটিমেটাম দিয়েছে যে এত ঘন্টার ভিতরে, এই সময়ের ভিতরে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। কিন্তু তাদের এই ডাকে কেউ সাড়া দেয়নি এবং রাষ্ট্রপতিও পদত্যাগ করতে হয়নি বা রাষ্ট্রপতিকে অপসারণ করানো যায়নি। এটা হচ্ছে তাদের প্রথম ব্যর্থতা। দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে যে উপদেষ্টাদের, নতুন উপদেষ্টাদের যখন নিয়োগ দেওয়া হলো মোস্তফা সরোয়ার ফারুকী সহ, তখন তাদের বিরুদ্ধে তাদেরকে পদত্যাগ করানোর জন্য আলটিমেটাম দেওয়া হলো এবং তাদেরকে পদত্যাগ করানোর জন্য চাপ দিল। কিন্তু তাদেরকে পদত্যাগ করানোর জন্য যে চাপ দেওয়া হলো, যে আলটিমেটাম দেওয়া হলো, সেই চাপে, সেই আলটিমেটামে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্রছাত্রী কেউ তাদের ডাকে সাড়া দেয়নি। উপদেষ্টাদেরও কেউ পদত্যাগ করতে হয়নি। এটা হচ্ছে দ্বিতীয়। তারপরে এইভাবে একই ধারাবাহিকতায় ওরা প্রত্যেকটা কাজে যখন জনগণকে ডাক দিয়েছে, ছাত্র জনতাকে ডাক দিয়েছে, কেউ তাদের ডাকে সাড়া দেয়নি এবং তারা প্রত্যেকবার যখন আহ্বান করেছে তাদের ডাকে কেউ সাড়া দেয়নি এবং তাদের পতনের ঘণ্টা বেজে গেছে। তাদের এই প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা ডাক ব্যর্থ হয়েছে। একই ধারাবাহিকতাতে আজকে আমি তাদেরকে বলবো, হাসনাত, সার্জিস, কোথায় তোমাদের জুলাইয়ের আগস্টের ঘোষণাপত্র? কোথায় তোমাদের 72-এর সংবিধান ছুঁড়ে ফেলার ঘোষণাপত্র? কোথায় তোমাদের ডিক্লারেশন অফ প্রক্লেমেশন, যে তোমরা বলেছিলে যে ডিক্লেয়ার করবে, ঘোষণা করবে, কোথায় সেটি? কোথায়? কেউ কি তোমাদের ডাকে সাড়া দিয়েছে? তোমরা 72-এর সংবিধান যে ছুঁড়ে ফেলতে চেয়েছিলে, তোমাদের ডাকে কি বাংলাদেশের জনগণ, কোন রাজনৈতিক দল সাড়া দিয়েছে? কেউ সাড়া দেয়নি। তোমাদের ডাকে কেউ সাড়া দেয়নি। তোমরা এদেশের মানুষের কাছে, এদেশের জনগণের কাছে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে, একটি জঙ্গি গোষ্ঠী হিসাবে তোমাদের
মানুষ, এদেশের মানুষ মনে করে যে তোমরা একটি সন্ত্রাসী গোষ্ঠী, তোমরা একটি জঙ্গি গোষ্ঠী। তোমাদের ডাকে বাংলাদেশের কেউ সারা দেয়নি। আজকে তো 15 তারিখ, কোথায় আজকে 15 তারিখ, কোথায় তোমাদের সেই সংবিধান স্থগিত করার সেই আহ্বান? আজকে তোমরা ডিক্লেয়ার করবা বলছে তোমরা বলেছিলে যে আজকে তোমরা প্রক্লেমেশন ঘোষণা করবা, কোথায় তোমাদের আজকে সেই ঘোষণাপত্রটি? কোথায়? তোমাদের ডাকে তো কেউ সাড়া দেয়নি। আজকে তো তোমরা করতে পারছো না। তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোনো লজ্জাবোধ থেকে থাকে, তোমাদের পরিমাণ যদি ন্যূনতম পরিমাণ কোনো আদর্শ থেকে থাকে, তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোনো লজ্জা থাকে, তাহলে তোমরা এখনই পদত্যাগ করে এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে তোমাদের বিদায় নেওয়া উচিত। তোমরা যতবারই ডাক দিয়েছ, যতবারই আলটিমেটাম দিয়েছ, কোনো আলটিমেটামই তোমাদের পূরণ হয়নি। আজকে তোমাদের ঘোষণাপত্র কোথায়? আজকে তো তোমরা ঘোষণাপত্র দিতে পারোনি। 72-এর সংবিধান তোমরা স্থগিত করতে পারোনি। তোমরা নাকে খত দিয়ে এখন এই দেশের দেশ ও জাতির কাছে ক্ষমা চেয়ে তোমাদের পদত্যাগ করা উচিত। উপদেষ্টাদেরকে বলবো, সমন্বয়কদেরকে বলবো, বাট তোমরা তো সেটি করবা না। তোমাদেরকে সেটি করানো হবে। তোমাদেরকে নাকে খত দিয়ে এই ঘোষণাপত্র তোমরা ঘোষণা করা লাগবে না। এই ঘোষণাপত্র তোমাদেরকে আমরা ঘোষণা করাবো। শহীদ মিনার থেকে নাকে খত দিয়ে দিয়ে রাজু ভাস্কর জানবো। এইভাবে নাকে খত দিতে দিতে, এইভাবে নাক মরাইতে মরাইতে শহীদ মিনার থেকে শুরু করবা, অপরাজয় বাংলার পাদদেশে পর্যন্ত আসবা। তোমাদেরকে সেই ব্যবস্থা করব। বেশি দিন নাই, তোমাদের সময় গণিয়ে আসছে। তোমাদের ডাকে কেউ সাড়া দিবে না। তোমাদের ঘোষণাপত্র, তোমাদের রাষ্ট্রপতি অপসারণ, উপদেষ্টা অপসারণ, হ্যান করেগা তেন করেগা, দিন শেষ। এইসব দিন চলে গেছে। তোমাদের বুঝে গেছে এই দেশের জনগণ যে তোমরা একটি বাউতাবাজি জঙ্গি সংগঠন। তোমাদের জঙ্গি নেতা ইনুস, জঙ্গি ইনুস, সে রাস্তা খুঁজছে, পালাচ্ছে। কোন দিকে পালাবে, কোন পথে পালাবে, সেই রাস্তা খুঁজছে। রাস্তা খোঁজো। 19 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভাষণ দিবেন। শেখ হাসিনা যখন ভাষণ দিবেন, শেখ হাসিনা শুধু অবজার্ভ করছেন বাংলাদেশের পরিস্থিতি, যে বাংলাদেশে যেন কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, সেই জিনিসটি পরিস্থিতি অবজার্ভ করে শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন শুধু এই কথাটি বলবেন, যখন শুধু ভাষণে এই কথাটি বলবেন, আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলছি, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাদেশের মাটিকে ভালোবাসি, আমি বাংলাদেশের মাটির ঘ্রাণ ভালোবাসি, আমি বাংলাদেশে যেতে চাই, আমি বাংলাদেশের জনগণের কাছে যেতে চাই, আমি বাংলাদেশ ছাড়া থাকতে পারবো না, আমি বাংলাদেশের জনগণ ছাড়া থাকতে পারবো না। আমার মৃত্যু হয় হবে, আমার ফাঁসি হয় হবে, আমার জেল হয় হবে। আমি এত তারিখে আমি বাংলাদেশে আসব। এয়ারপোর্টে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3টা সময় আমি ল্যান্ড করব। তোমাদের যা যা আছে সারা বাংলাদেশ থেকে মার্চ টু বিমানবন্দর ঘোষণা করো, মার্চ টু ঢাকা তোমরা ঘোষণা করো। আমি আসবো, আমি বাংলাদেশের মানুষের কাছে আসবো। আমি মৃত্যুকে পরোয়া করি না, আমি জেলকে পরোয়া করি না, আমি কোনো কিছুকে পরোয়া করি না। আমি দেশের জনগণকে ভালোবাসি, এদেশের মাটিকে ভালোবাসি। আমি এদেশের জনগণের কাছে যেতে চাই, আমি এদেশের মানুষের কাছে যেতে চাই। বঙ্গবন্ধু কন্যা যখন সেই ডাক দিবে, সেই কথাটি দিবে, এই ভাষণটুকু যখন দিবে, তখন বাংলাদেশের প্রতিটি আনাচে গানাচে থেকে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা ঢাকার দিকে রওনা করবে, ঢাকায় চলে আসবে। সেদিন ঢাকার রাজপথ শুধু থাকবে জয় বাংলা ধ্বনিতে। নির্বাচন নিয়ে যখন আলাপ এগিয়ে আসছে, আলাপ আসলেই এগিয়ে আসছে, কারণ এখন নির্বাচনটা বছরখানেকের মধ্যেই হয়ে যাবে এই সম্ভাবনা বেশি বলেই মনে হচ্ছে। যদিও বিএনপি জুলাই আগস্টে নির্বাচন চাইছে, কিন্তু আমি মনে করি এটাও তারা ঠিক সিরিয়াসলি বলছে তা না। এটা এক ধরনের রেটরিক বলে আমি মনে করি। পলিটিক্সে রেটরিক থাকে, আমি ধারণা করি। আবারও বলছি, আমি কোনো তথ্য না জেনেই বলছি। বিএনপি এই চাপটা রাখতে চাইছে নির্বাচন যাতে এই বছরের মধ্যে হয়, কারণ প্রধান উপদেষ্টা দেওয়া সময়ের মধ্যে আরেকটা হচ্ছে মিড অফ নেক্সট ইয়ার। সো তারা সেটা পছন্দ করবে না ফর শিওর। যাই হোক, এই নির্বাচন যখন এগিয়ে আসছে, তখন একটা আলাপ আমাদের মধ্যে চলছে, সেটা হলো আওয়ামী লীগের লোকজন নির্বাচন করতে পারবে কি পারবে না। শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা কি নির্বাচন করতে পারবেন? মানে এর মধ্যে প্রথম কথাটা হচ্ছে, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়, তাহলে তো তাদের আওয়ামী লীগের নামে অ্যাটলিস্ট নির্বাচন করা সম্ভব না।
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা নিয়ে সিরিয়াস বিতর্ক আমাদের সমাজে আছে, এবং এই বিতর্ক সুরাহা হয়নি। এই বিতর্ক আসলে কতদূর যাবে, কোথায় গিয়ে শেষ হবে আমরা আসলেই জানি না। তবে আমরা এটুকু বুঝতে পারি নানা রকম আলামত থেকে যে মানে কেউ কেউ ভারতের কথা বলছেন, শুধু ভারত অবশ্যই প্রকাশ্যভাবে আওয়ামী লীগের পক্ষে আছে, কিন্তু ইউরোপ আমেরিকাও প্রায় নিশ্চিতভাবেই বলা যায় আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো আওয়ামী লীগের নিষিদ্ধতা চায় না। আমি স্মরণ করব উপদেষ্টা জনাব আসিফ একটা প্রোগ্রামে গিয়ে মন্তব্য করেছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে বিদেশি দূতাবাসগুলোর চাপ আছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে এই চাপটা থাকলে শেষ পর্যন্ত আওয়ামী লীগের তার নামেই থেকে যাবার সম্ভাবনা আছে। যদি সেটা থেকে যায় তাহলে কি এই সব বিভৎস লোকজন শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? তারা যদি করলে কি বা হবে সেই প্রশ্ন আসতেই পারে, কিন্তু তারা বাংলাদেশের মাটিতে আবার নির্বাচনে আসবে এটা মেনে নেওয়া খুবই কঠিন প্রশ্ন, খুবই কঠিন ব্যাপার। আচ্ছা, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় তাহলে কাগজে কলমে আওয়ামী লীগের এসব লোকজন স্বতন্ত্র নির্বাচন করার মতো একটা পরিস্থিতি আছে। কারণ স্বতন্ত্র নির্বাচন যে কেউ করতেই পারে, যেটা পাকিস্তানের পিটিআই এর ক্ষেত্রে হয়েছে, পাকিস্তান তেহরিক ইনসাফ, ইমরান খানের দল, সেই দলের লোকজন, তার দল যখন নিষিদ্ধ হলো, প্রতীক যখন নিষিদ্ধ হলো, তখন তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে ইলেকশন করেছেন এবং তারা একক দল, যদি স্বতন্ত্রতাকে দল হিসাবে ধরা হয়, একক দল হিসাবে তার সেটা সংখ্যাগরিষ্ঠতাও পেয়েছিল। যদিও তারা জেনারেল মেজরিটি পায়নি, কিন্তু সেটার সংখ্যা অন্য যে কারো চাইতে বেশি ছিল। সেটা ইমরান খান বলে কথা, আমরা ডাকাত শেখ হাসিনা, বর্বর শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের কথা বলছি না। যাই হোক, শেখ হাসিনার লোকজন ইলেকশন করলে কি হবে আমরা বুঝতেই পারি। তারপরও ওই যে বলছিলাম যে এই লোকগুলো আমাদের ইলেকটোরাল প্রসেসে আসছে, অন্তত যারা বিভৎস সব কাণ্ড ঘটিয়েছে তারা, সেই ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে হাজির হয়েছে। কারণ এটাকে আমাদের নেওয়াও কঠিন। আমাদের যে গণতান্ত্রিক অভিযাত্রা, সেখানে এই রকম মাফিয়াদের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে কিনা, এটাই একটা বিরাট প্রশ্ন। এখন নির্বাচনে অংশগ্রহণ না করার ক্ষেত্রে কি আছে, আমি এবং একটা জিনিস একটু বলি যে আমি যে সংস্কার কমিশনটার সদস্য, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, আমরা সেখানে একটা পথ বের করার চেষ্টা করেছি। এটা ঠিক আওয়ামী লীগকে মাথায় রেখে তা না, এটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এটা এফেক্টিভ। কারণ আমাদের এই ধরনের ঘটনা আরও যদি কেউ ঘটায়, সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। বিদ্যমান ব্যবস্থায় কি আছে? বিদ্যমান ব্যবস্থায় এটা আছে, আমাদের সংবিধানেই আছে, আর্টিকেল 66(2) এর ঘ, যদি ভুল না করে থাকি। এর মধ্যে বলা হয়েছে কেউ যদি নৈতিক স্খলনজনিত যে কোনো অপরাধে 2 বছরের, ন্যূনতম 2 বছরের তার সাজা হয়, তাহলে তিনি সাজা খাটবেন, এবং খাটার পর 5 বছর অতিবাহিত না হলে, মানে ধরে নিলাম কেউ যদি 3 বছরের সাজা হয়, তার 3 বছর জেল হলো, 3 বছর জেলে থাকলেন, 3 বছর শেষ হলো, এরপর আরো 5 বছর, তার মানে রায় থেকে 8 বছর তিনি নির্বাচনে পার্টিসিপেট করতে পারবেন না। তারপর তিনি চাইলে নির্বাচিত হওয়ার চেষ্টা, মানে প্রার্থী হতে পারবেন। কেউ কেউ মনে করেন, আমি এটা বলতে শুনেছি যে এরকম সাজার পর কাউকেই দেওয়া উচিত না। আমি আবার এটা একেবারেই সঠিক বলে মনে করি না। একটা মানুষ তার অন্যায় বা অপরাধের ন্যায় বিচার যদি পান, তিনি সেটা যদি শাস্তি পান, সেটা প্রায়শ্চিত্ত তিনি করেছেন। এবং আমাদের সমাজে প্রত্যেকটা অপরাধীর, প্রত্যেকটা অপরাধ করা মানুষের মেইন স্ট্রিমে ফিরে আসার সুযোগ অবশ্যই অবারিত রাখা দরকার। সেটার জন্য তিনি 2 বছর সাজা খাটছেন কমপক্ষে, সাথে আরো 5 বছর তিনি পার্টিসিপেট করতে পারছেন না, দ্যাটস এনাফ। এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে তাহলে বিচার, এইসব লোকজনের বিচারের কথা আমরা বলছি যে তাদেরকে বিচারের মাধ্যমে রায় দিয়ে এই কাজটা করা যেতে পারে। এখন এখানেও প্রশ্ন আছে, যদিও এটা নিয়ে সিরিয়াস ডিবেট আছে, এটা নিয়ে কনস্টিটিউশনাল ডিবেট আছে, এটা নিয়ে মামলা হয়েছে এবং ভিন্ন ভিন্ন ধরনের মত পাওয়া গেছে। সেটা হলো এই যে সাজাপ্রাপ্ত বলছি, এটা কোন পর্যায়ে? আমরা কেউ বিচারিক আদালতে যখন কেউ সাজা পান, সেটাকে কি বলে ফেলবো? কারণ তাহলে আর এত আদালত কেন? অনেক ক্ষেত্রে এই ঘটনা ঘটে যে বিচারক আদালতে যে রায় হয়েছে সেটা বাতিল হয়েছে উচ্চ আদালতে, হাইকোর্টে বা আপিল বিভাগে। আমরা সাম্প্রতিক সময় অনেকগুলো মামলাকে দেখছি যেগুলো আপিল বিভাগ থেকে শেষ পর্যন্ত বাতিল হয়ে, বিশেষ করে আওয়ামী লীগ এবং তার আগে 1-11 সরকারের সঙ্গে বেশ কিছু মামলা যেগুলো হয়রানিমূলক ছিল, সেগুলো বাতিল হয়েছে।
কিন্তু তাহলে একটা মানুষকে বিচারিক আদালতে যদি তিনি অপরাধী সাব্যস্ত হন, তাতেই কি হয়ে গেল? কোর্টের এই রায়ও আছে যে বিচারিক আদালতে এটা হলেই প্রাথমিকভাবে ধরা হবে, এবং ভারতেও এই চর্চাটা আছে বলে অনেকে এটাকেই রেফার করেন। সো আমরা তাত্ত্বিকভাবে ধরে নিলাম, আবারও বলছি আলোচনার খাতিরে ধরে নিলাম যে আমাদের বিচারিক আদালতে 2 বছরের সাজা হলেই এটা হবে। এখন আওয়ামী লীগ এবং তার লোকজনের বিচার হওয়া কত দিনে সম্ভব? শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের নির্বাচন যদি এবছরের শেষ নাগাদ হয়, তাহলে বিচারিক প্রক্রিয়া চলে আইসিটিতে হয়তো একটু ফাস্টার হতে পারে। আমি দেখেছি আমাদের যিনি চিফ প্রসিকিউটর আছেন তিনি জানিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনার মামলার রায় হবে, প্রাথমিক রায় অবশ্যই। আইসিটিতে একটা ডেডিকেটেড কোর্ট, এটা হওয়ার সম্ভাবনা যদি থাকেও, কিন্তু আরও অপরাপর বহু লোকজন আছে যাদের বিভিন্ন রকম ফৌজদারি অপরাধ আছে যেগুলো আইসিটিতে বিচারযোগ্য নয়, সেগুলো আমাদের সাধারণ যে আদালত আছে, বিচারিক আদালত, সেখানেই হওয়ার কথা। এবং এই ধরনের মামলা 1 বছরের মধ্যে শেষ করা অলমোস্ট ইম্পসিবল। এখন প্রশ্ন হলো, ইভেন আইসিটি নিয়েও এই প্রশ্ন আসতে পারে বলে আমি মনে করি। মানে একটা আদালত তৈরি হয় এবং জানুয়ারি মাস চলে এসছে, শেখ হাসিনার কিছু বিচার 1 বছরের মধ্যে করে ফেলা যাবে, এটা নিয়ে বাই এনি চান্স আমরা খুব তাড়াহুড়ো করে তাকে কনভিক্ট করতে চাইছি, এতে বিচারিক প্রসেস হ্যাম্পার্ড হচ্ছে, বিচারিক প্রসেস আমরা নষ্ট করছি, তিনি ন্যায় বিচার পাচ্ছেন না, এই শোরগোল হওয়ার প্রবাবিলিটি তৈরি হবে। এবং এটা শুধু শেখ হাসিনা না, অন্য যে কারো ক্ষেত্রেই এই ঘটনা ঘটতে পারে যদি আমরা খুব তাড়াহুড়ো করি। সে পুরনো আপ্তবাক্য নিশ্চয় মনে আছে যে জাস্টিস হারিড, জাস্টিস বেরিড, এরকম কথা বলা হয়। সো তাড়াহুড়ো করলে বিচার কবরস্থ হয়ে যেতে পারে, এই আলাপ আছেই। সুতরাং তাড়াহুড়ো করাটাও ঠিক হবে না। তাহলে আসলে পথ কি হতে পারে? আমরা একটা জিনিস মনে করি, সেটা হলো একটা রাষ্ট্রের বেসিক নিয়ম যিনি মানেন না, তার নির্বাচন করার অধিকার নেই। যেমন শেখ হাসিনার কথা বলি, উনি কিন্তু ফেরারি আসামি, কারণ ওনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট শেষ হয়ে গিয়েছিল মিড অফ নভেম্বর, আমি ভুল না করে থাকলে। তিনি তো বাংলাদেশে আসেননি। সুতরাং শেখ হাসিনার বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই। ঠিক একই রকম ঘটনা আরো বহু আওয়ামী লীগের নেতা তথাকথিত শেখ হাসিনার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে আছে। কারণ আপনাকে একটা দেশে নির্বাচন করতে হলে তার সিস্টেমকে, তার বিচার ব্যবস্থাকে, বিচার বিভাগকে অ্যাগ্রি করে ওটার প্রতি সাবমিসিভ হয়েই করতে হবে, আদারওয়াইজ তার কোনো অধিকার নির্বাচনের ক্ষেত্রে নাই। কেউ যদি আসেন এবং যেমন কারাগারে থেকে নির্বাচন করা যায়, আমাদের নিশ্চয়ই মনে আছে 1991 সালে এরশাদ পতনের পর এরশাদ জেলে ছিলেন এবং উনি জেলে থেকে 5টা আসনে নির্বাচিত হয়েছিলেন। মানে শেখ হাসিনা গোপালগঞ্জে তার আসনে জিতবেন কিনা সেই প্রশ্ন আছে। আজকে আসলেই এরশাদ এভাবেই প্রাসঙ্গিক হয়ে ওঠেন। এবং উনি না পালিয়ে দেশে ছিলেন, জেলে গেছেন, জেল খেটেছেন, বেরিয়ে এসে বাংলাদেশের রাজনীতিতে ইন্টারেস্টিংলি ফ্যাক্টর হিসেবে ছিলেন একটা পতিত স্বৈরাচার। এরশাদকে অবশ্য স্বৈরাচার বলা যাবে কি না, শেখ হাসিনাকে শুধু যদি আমরা স্বৈরাচার বলি, আলোচনা অনেকেই করি আমরা। যাই হোক, জেলে আপনি রাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করে রাষ্ট্রের কাস্টাডিতে থেকে নির্বাচন করা যেতে পারে, কিন্তু যিনি আদালতের চোখে ফেরারি আসামি, তার নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার থাকা উচিত না। নট অনলি দ্যাট, কারণ আমি ওই রকম আদালতের অ্যারেস্ট ওয়ারেন্ট নেই কিন্তু পালিয়ে আছেন, এরকম অসংখ্য মানুষজন আছেন। তাদের ক্ষেত্রেও আমার মনে হয় একটা ব্যবস্থা থাকা দরকার, যেটা আসলে তাদেরকে আইনের আওতায় আসার পথ করে দেবে, বাধ্য করবে যদি তারা নির্বাচনে পার্টিসিপেট করতে চান। সেটা হচ্ছে তাদের সশরীরে এসে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে হবে। এটার মধ্যে এক্সেমশন হচ্ছে যারা আইন রাষ্ট্রীয় কোনো কাস্টাডিতে আছেন, কোনো আইনি কাস্টাডিতে, মানে জেলে আছেন বা কোনো রকমভাবে পুলিশ বা কারো হেফাজতে আছেন, এরকম কেউ হলে তার ক্ষেত্রে তার মনোনীত ব্যক্তি এই কাজটা করতে পারবেন। এখনকার নিয়ম হচ্ছে মানে জেলে না থাকলেও যে কারো মনোনীত ব্যক্তি এই কাজটা করতে পারেন। কিন্তু আমরা যদি এরকম একটা বাধ্যবাধকতা তৈরি করি যে সশরীরে এসে তিনি মনোনয়নপত্র দাখিল করবেন, তাহলে আওয়ামী লীগের কেউ সশরীরে আসবেন এবং তার নামে যদি মামলা থাকে তিনি যদি গ্রেফতার হন, গ্রেফতার হবেন। উনি জেলে যাওয়ার পর উনি যদি সে সাহস করেন জেলে গিয়ে নির্বাচন করবেন কাস্টাডিতে থেকে, তাহলে বাকি সব প্রসেস হতে পারে। এই ক্ষেত্রে যারা যারা অলরেডি জেলে আছেন, আমি নাম তুলে যদি ধরুন আনিসুল হক, তার নামে যদি
কনভিকশন না হয়ে যায় ইলেকশনের আগে, তিনি জেলে আছেন। তিনি যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় আওয়ামী লীগের নামে, আর যদি নিষিদ্ধ হয় তিনি যদি চান, তাহলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন, কারণ তিনি রাষ্ট্রের হেফাজতে আছেন এবং দেশে আছেন। কিন্তু পলাতক, যিনি কোর্টের দ্বারা ঘোষিত ফেরারি, যার নামে ওয়ারেন্ট আসার পরও তিনি আদালতে আসছেন না ক্রমাগত, অথবা সেটা নেই কিন্তু পালিয়ে আছেন, তারাও দেশে এসে এই কাজটা করছেন না। তাদের যে কাউকে আমরা খুব সহজে নির্বাচনে এভাবে বার দিতে পারি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এই রকম প্রস্তাব দিয়েছে। আমরা আশা করব এই ধরনের প্রস্তাব অ্যাকসেপ্টেড হবে, যে কারণ বারবার বলছি শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের মতো বিভৎস লোকজনের বাংলাদেশে নির্বাচনে পার্টিসিপেট করার কোনো রাইট নেই। সুতরাং আমি যদি নিষিদ্ধও না হয়, ওই যে আমরা বলছিলাম প্রায় বিচার তো চলবে প্যারালালি, কিন্তু এই নির্বাচনগুলোতে তাদের অংশগ্রহণ এভাবে রেস্ট্রিক্ট করা যেতে পারে। আর সংস্কারের কথা যেহেতু আসলো, আমার যে কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, আমরা ইনফ্যাক্ট গতকালই আমাদের রিপোর্ট দিয়েছি। 4টা কমিশন আমরা রিপোর্ট জমা দিয়েছি। আমরা দিয়েছি সংবিধান সংস্কার কমিশন, দুদক সংস্কার এবং পুলিশ সংস্কার কমিশন দিয়েছে। আর দুটো, মানে প্রথম 6টার মধ্যে আর দুটো হচ্ছে জনপ্রশাসন এবং আরেকটা হচ্ছে বিচার, তারা এখনো দেননি। তো যাই হোক, আমি আমার কমিশনের মেইন ইস্যুগুলো নিয়ে, সিগনিফিক্যান্ট ইস্যুগুলো নিয়ে অলরেডি এটা মিডিয়াতে চলে গেছে, আমি কিছু কিছু কথা বলবো। আর অন্য গাইজ, আপনারা তো দেখলেন এইখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, সবাই সবার মন্তব্যগুলো এখানে প্রকাশ করতেছে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, এবং রাজপথে যে সমন্বয়ক এবং উপদেষ্টাদের বিপক্ষে হয়ে সাধারণ মানুষরা আন্দোলন করতেছে, এবং অনেকেই কিন্তু অনেকের দাবি দাবা নিয়ে তারা রাজপথে নামে আন্দোলন করে এবং অনেক ঝামেলা করে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।